নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে এই নির্দেশ দেন তিনি। নির্বাচনে যেসব এলাকায় ঝামেলা হতে পারে তা চিহ্নিত করারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পর্যালোচনা সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তুলে ধরা হয় সার্বিক পরিস্থিতি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থার দুর্বলতা কাটানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে প্রচুর গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো শুরু হয়েছে, তাই সবাই যেন দ্রুত সঠিক তথ্য পেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে। জানানো হয় যেসব জায়গায় নির্বাচনের সময় ঝামেলা হতে পারে সেগুলো চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন, এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রশাসনের রদবদল এবং মিডিয়া সেন্টার খোলার বিষয়েও আলোচনা হয়েছে সভায়। সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 4টি সাংবিধানিক বিষয়ে ঐকমত্য সম্ভব নয় জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে পরে আবার বৈঠকে যোগ দেয় বিএনপি। সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। এদিকে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় কিছুক্ষণের জন্য বৈঠক বন্ধ থাকে। এর আগে রাজনৈতিক দলের সাথে বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চান তারা, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে। জুলাই সনদের খসড়া আজ রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে। পরবর্তী আলোচনা অংশ নেব। এই বিষয়টা বাকি থাকলো, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নেই নাই। আর গণতন্ত্রের ভাষা কি, যে সব বিষয়ে হয়তো আমরা ঐকমত্য পোষণ করতে পারবো না। যারা বলছে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তারা ভুলে যাচ্ছে ছাত্ররা অভ্যুত্থান না করলে নির্বাচনের কথাই বলতে পারত না। এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জামালপুর শহরে পদযাত্রা শেষে সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংসদের উচ্চকক্ষে পিআর ও সংস্কার ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আহ্বান জানান দেশের স্বার্থে সবাইকে একমত হবার। এর আগে সকালে জামালপুর ডাকবাংলোয় জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন নেতারা। এ সময় নেত্রকোনায় বিএনপি নেতাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদকে বিএনপির নিজস্ব স্বাধীনতা বলে মন্তব্য করেন নাহিদ। বলেন, প্রতিবাদ জানানোর অধিকার আছে সবার। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা যায় ময়মনসিংহে। সেখানে পদযাত্রা পরবর্তী টাউন হলে পথসভায় অংশ নেবেন তারা। আমাদের জাতীয় সংসদটাকে 2 ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। সংসদে সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি, ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম,
সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন, এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? বলেন, ফ্যাসিবাদের বিচার না করে নিজেদের মধ্যে তর্কের কারণে সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের গ্রাফিতি অঙ্কন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দেশের কাছে মাথা নত নয়, দ্রুত নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ছিঁড়ে দিতে পারে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায়। এই কি পরিণতি দেখে আমরা চেয়েছিলাম? এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? রাজধানীর গুলশানে সমন্বয়কদের চাঁদাবাজির প্রসঙ্গে রিজভী বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার মাইলস্টোন ট্র্যাজেডির খবর। রাজুকের সকল নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হয়েছে, এ কথা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, শিশুদের নিরাপত্তার জন্যই ভবনের বারান্দায় ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা প্রয়োজন, জানিয়েছে বিমান বাহিনী। বিমান দুর্ঘটনার পর রবিবার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ দিয়াবাড়ি ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে তা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু না করলেও অভিভাবকদের ডেকে কাউন্সেলিং সহ শিক্ষার্থীদের ফেলে যাওয়া ব্যাগ ও বই খাতা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান দুর্ঘটনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তির প্রেক্ষাপটে ব্রিফিংয়ের আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। তারা জানান, নিহত ও আহতদের সর্বাত্মক সহায়তা করা হবে। যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, ইতিমধ্যেও সেটা সুরাহা হয়েছে। রাজধানীতে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে নানা আলোচনার জবাবও দেয় বাহিনীটি। যুদ্ধবিমান পরিচালনা, উন্নয়ন এবং ম্যান করার জন্য রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। এদিকে স্কুল ভবন নির্মাণ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে, বেবিচকের আইন বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলছে। বিমান দুর্ঘটনার তদন্তে কাজ করবে চীনের বিশেষজ্ঞ টিম। তদন্ত শেষে পাইলটের মৃত্যু ও দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাত 1:45 জাতীয় বার্ন ইনস্টিটিউটে সাহেল ফারাবি আয়ান নামে 14 বছরের ওই শিক্ষার্থী মারা যান। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় মোট নিহত 34 জন। সেই হিসেবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 35 জন, আর চিকিৎসাধীন আছেন 33 জন। এদিকে আগামীকাল দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খোলার কথা থাকলেও 3রা আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কলেজ। স্কুল শাখার বিষয়ে সিদ্ধান্ত পরে জানাবে কর্তৃপক্ষ।
অন্যদিকে প্রায় এক সপ্তাহ পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। যে বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল আসামি পক্ষের জন্য শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই শুনানি হয়। এদিন 30 আসামির মধ্যে কারাগারে থাকা 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7ই আগস্ট ঠিক করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 8 আসামির বিরুদ্ধে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজ যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, চাঁদাবাজির ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আরও বলেন, সারা দেশে মাদকদ্রব্যের বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। চাঁদাবাজির অবশ্যই যে হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। 3 দিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। বন্ধ চকবাজার এলাকার মার্কেট, শপিং মল, পানিতে আটকা পড়েছে অনেক যানবাহন। প্রধান সড়ক থেকে অলিগলি থই থই করছে পানিতে। তবে মেয়র বলছেন, আগের চেয়ে 50% কমেছে জলাবদ্ধতা। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে অনুরোধ করেছে প্রশাসন। চট্টগ্রাম মহানগরের কাতালগঞ্জ এলাকার দৃশ্য। কোমর সমান পানিতে তলিয়ে গেছে চকবাজার থেকে মুরাদপুরের এই সড়কের অনেকটা। সেই নোংরা পানির ভেতরেই চলাচল করতে হচ্ছে সবাইকে। কাতালগঞ্জের মতোই জিসি, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, আগ্রাবাদ, প্রবর্তক মোড় সহ বেশ কিছু নিচু এলাকা চলে গেছে পানির নিচে। কোমর পানি আপনার এখানে চলতেছে, বছরকে বছর এটা বৃষ্টি হলে এখানে পানি উঠে। এটা লাঘব করা একান্ত দরকার। পানি 4 ফুট উপরে উঠে একটু বৃষ্টি হলেই। জলাবদ্ধতায় বেশি ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টি জলাবদ্ধতায় সকালে বিড়ম্বনায় পড়তে হয় অফিসমুখীদের। চলতে চলতে পথেই বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। বিকল্প হিসেবে ভ্যানে ও নৌকায় যাতায়াত করেন অনেকেই। নালা অপরিষ্কার, শুধু নালা রাস্তা উঁচু করে, রাস্তা উঁচু করে, নালা পরিষ্কার করে না। নালা পরিষ্কার করলে পানির এই সমস্যা হতো না। দুপুরে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মেয়র। বলেন, সড়কের ফুটপাত পরিষ্কার করায় আগের মতো পানি জমে থাকছে না। একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি আছে। টানা বৃষ্টি ও জোয়ার একসঙ্গে চলতে থাকলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা নগরবাসীর। একই সাথে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। সংকট বিবেচনায় পাহাড়ে বসবাসকারীদের সচেতন করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি মেয়র। করা হচ্ছে মাইকিং। এদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রামের আবহাওয়া অফিস আমবাগান এলাকায় 102.2 মিলিমিটার ও পতেঙ্গা এলাকায় 28.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরগুনা জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি বরগুনা জেলায়। এলাকার সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরছি। আমরা শুরুতেই জানবো আপনাদের এই বরগুনাতে আমরা যেটি জানতে পেরেছি যে ফেরি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে ব্রিজের কোনো আলোর মুখ দেখিনি। এটা নিয়ে যদি সংক্ষেপে বলতেন।
আসলে বরগুনা জেলার একটা গুরুত্বপূর্ণ স্থান বড়ইতলা বাইনসটকি ফেরিঘাট। এখানে অনেক দিন থেকেই মানুষ একটা প্রত্যাশা ছিল যে একটি ব্রিজ হওয়ার, কিন্তু এখন পর্যন্ত হইতেছে না। আর বিশেষ করে এই বড়ইতলা এবং বাইনসটকি দোনোপারেই নদীর পানিতে প্লাবিত হয়, মানুষ অনেক কষ্ট করে, তারপরে মানে কোমর পর্যন্ত পানি হয়, তারপরে সাঁতার কেটে এপার ওপার পার হইতে হয়। এর একটা সুব্যবস্থা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার কাছ থেকে আরেকটু জেনে নেব যে দুইটা ফেরি রয়েছে দুই প্রান্তে, আসলে সংকটটা কোন জায়গায়? আসলে এটা সরকারের সদিচ্ছার অভাব। বরগুনা এমন একটা জেলা যেখানে বরগুনার যে 6টি উপজেলা আছে, এই 6টি উপজেলার পর এলাকার সাথে যোগাযোগ সন্ধ্যার পর করা যায় না, একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকে, ফেরি ঠিকমতো থাকে না, পর্যাপ্ত গাড়ি আসে না এখানে। এই জন্য এটা যদি প্রশাসন সদিচ্ছা না থাকে, সরকার যদি সদিচ্ছা না থাকে, আমরা কোনোদিনই এই ব্রিজের আলোর মুখ দেখব না। যে আপনাদের এই জেলায় পাথরঘাটা সহ আর অন্যান্য জায়গায় সুপেয় পানির ঘাটতি রয়েছে, একটু যদি জানান বিস্তারিত। আসলে হচ্ছে বরগুনাতে এবং হচ্ছে পাথরঘাটা উপজেলার সব জায়গায় আসলে হচ্ছে পানির লবণাক্ততা দেখা দিচ্ছে। তো লবণাক্ততার কারণে আসলে অনেক গ্রাম বা অনেক জায়গায় হচ্ছে সুপেয় পানি পৌঁছাচ্ছে না। অনেক গ্রাম এমনও আছে যেখানে হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে হচ্ছে পুকুর থেকে পানি নিতে হয় এবং তা পরবর্তীতে ফিটকিরি বা অন্যান্য মাধ্যমে বিশুদ্ধকরণের মাধ্যমে তা গ্রহণ করতে হয়। আসলে এই ক্ষেত্রে হচ্ছে শুধু আপনাদের পাথরঘাটা এক উপজেলায় নাকি? না, এটা অন্যান্য উপজেলাও আছে, তালতলী উপজেলা এবং বরগুনা সদরও কিছু ইউনিয়নে এই সমস্যা দেখা দিচ্ছে। আসলে এই সমস্যার সমাধানের জন্য বরগুনা প্রশাসন মাঝে মাঝে ট্যাঙ্ক বিতরণ করে, যেন বৃষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে তারা পরবর্তীতে খেতে পারে। আমি গণমাধ্যমের মাধ্যমে একটা অনুরোধ জানাবো আমাদের সরকার বা আমাদের প্রশাসনের প্রতি, যে এই যে উপজেলাগুলো আছে যেখানে বিশুদ্ধ পানির অভাব দেখা দিচ্ছে, আপনারা এই বিশুদ্ধ পানির যেন সবাই পেতে পারে, এবং এটা তো পানি তো একটা অধিকার। আর এই বেড়িবাঁধটা একটা বড় সমস্যা বন্যাকালীন, আর বন্যা তো আমাদের প্রতি বছরই 2-1 বার বন্যা হয়, এটা একটা বড় সমস্যা। সেক্ষেত্রে বেড়িবাঁধগুলো যদি আসলে যথাযথ কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক যদি আসলে বড় ধরনের কোনো প্রকল্প বাস্তবায়ন সঠিকভাবে বাস্তবায়ন না হয়, অনেক সময় দেখা যায় প্রকল্প আসে নামমাত্র হয়ে যায়, কিন্তু আসলে বাস্তবায়নের মুখটা দেখতে পায় না। এটা রাজনৈতিক কিছু দুর্নীতির কারণে এটা হয়ে থাকে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনৈতিক কারণে হয়ে থাকে। এটা মূলত যথাযথ কর্তৃপক্ষ সরকার সুব্যবস্থা করা দরকার। আমরা একটু শেষ আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে আপনার বয়স হয়েছে, এখন পর্যন্ত আপনারা যে ব্রিজের দাবি করা হচ্ছে সেটি বাস্তবায়ন হয়নি, আপনারা কি আশাবাদী? এখানে তো ব্রিজের খুব দরকার। এখানে আমি 15 বছর ধরে দোকানদারি করি, কিন্তু দোকানও তলাই যায়, মানুষ চলাফেরা করতে পারে না, খুব ভোগান্তির উপরে আছে। এখানে ব্রিজ না দিলে মানুষ এখান দিয়ে চলাফেরা করা সম্ভব না, এইভাবে আমরা কষ্ট করতেছি। এখন রাত 9টায় আমরা আবারও বরগুনা জেলা প্রশাসকের কাছ থেকে এসব সমস্যার সমাধানে তারা কি কি পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয়ে জানবো। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। 5 মাস 10 দিন পর বন্ধ থাকার পর কাল থেকে খুলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষক সমিতি 3 সপ্তাহের জন্য তাদের আন্দোলন স্থগিত করেছে। বিকেলে শিক্ষা কার্যক্রম শুরু করতে ডিনদের সঙ্গে আলোচনায় বসবেন নবনিযুক্ত উপাচার্য। উপাচার্যের নিয়োগের পর বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কুয়েটের অচলাবস্থা কাটতে যাচ্ছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদল, বহিরাগত ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি সামলাতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে 2 ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্তনগর লালমনি এক্সপ্রেসের 2টি বগি উল্টে গেছে। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। এতে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট এলাকায় অপর একটি লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন ঘোরানো হচ্ছিল। এ সময় লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসে ধাক্কা দিলে 2টি বগি উল্টে যায়। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে তদন্তে আসল তথ্য জানা যাবে।